নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মানিটিস বাংলা। মানিটিস বাংলায় আপনাদেরকে অনেক অনেক বেশি স্বাগত। আজকে একটা বিষয় আমরা শিখবো, একটা যেটা হচ্ছে মোটামুটি আমরা ব্রেকআউট এবং ব্রেকডাউনটা সেটা কতটা স্ট্রং হচ্ছে বা না হচ্ছে, সেটা কোন জায়গাটায় আমরা প্রফিট বুক করে নেওয়া আমাদের উচিত হবে, কোন জায়গায় আমরা স্টেবল করে যাব অর্থাৎ হোল্ড করবো স্টকটাকে, সেই সব বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটুখানি আলোচনা করব। আশা করছি এই বিষয়টা আপনাদের খুব ভালো লাগবে। এটা অনেকটা শিক্ষণীয় বিষয়, যেটা আপনার যারা মোটামুটি টেকনিক্যাল অ্যানালিসিস শিখছেন তাদের জন্য এটা অনেকটাই গুরুত্বপূর্ণ হবে, এবং মার্কেটে যারা কিছুদিন সময় কাটাচ্ছেন এবং টেকনিক্যাল অ্যানালিসিস সম্বন্ধে আরো বেশি গ্রোথ করতে চাইছেন তাদের জন্যও এটা ভালো হবে, এবং যারা নতুন নতুন এই মার্কেটে আসছেন তাদের জন্যও এটা অনেকটা দরকারি জিনিস আছে বলে আমার মনে হয়। কারণ একটা শক্তিশালী ব্রেকআউট কিভাবে শনাক্ত করা যায়, ব্রেকআউট তো অনেক সময় হয় এবং সেই ব্রেকআউটটা যে কতটা স্ট্রং ব্রেকআউট হচ্ছে এটাকে আমাদের একটুখানি বোঝা দরকার আছে। আমি আজকে যে কথাগুলো বলবো সেগুলো হয়তো কোনো আপনি টেক্সট বুকে পাবেন না, বা কোথাও কোনো জায়গায় কোথাও লেখা আছে সেটা দেখতে পাবেন না। এটা সম্পূর্ণ আজকে আমরা যে কথাগুলো বলবো সেটা হচ্ছে সম্পূর্ণ প্রাইস অ্যাকশন নিয়ে কথা বলবো, অর্থাৎ কোনো স্টকের প্রাইস অ্যাকশনটা কিভাবে হয় এবং প্রাইস অ্যাকশনটা কিভাবে আমাদেরকে ফলো করা উচিত সেটা নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। যে বিষয়গুলো আপনারা প্রত্যেকে মনে রাখতে যদি চান তো মনে রাখুন, এবং একটা ডায়েরি পেন নিয়ে নিন, এগুলো লিখে রাখুন। এটা আপনাদের অনেকটাই বেশি কাজে লাগবে। ক্লিয়ার? ফার্স্ট অফ অল যেটা আমরা বুঝবো বা দেখবো সেটা হচ্ছে ব্রেকআউটটা কিভাবে করছে, অর্থাৎ স্টকটা ব্রেকআউট করার পদ্ধতিটা কি আছে এবং কিভাবে সে ব্রেকআউট করেছে। সেকেন্ড অফ অল যেটা দেখবো আমরা, ব্রেকআউট করার পর কি করছে, অর্থাৎ ব্রেকআউটটা হয়ে গেল, ব্রেকআউট হওয়ার পর স্টকটা কি বিহেভিয়ার করছে সেটা নিয়ে একটু আলোচনা করব। এবং ব্রেকআউটের সময় বা ব্রেকআউটের টাইমিংটা, অর্থাৎ কোন সময় ব্রেকআউটটা করছে সেটাকে নিয়ে একটুখানি আলোচনা করব। তো আসুন দেখে নেওয়া যাক, যে আমরা একটা প্রথমে বোর্ড খুলে নিই এবং বোর্ডেতে দেখে নিই আমরা কিভাবে আমরা এই জিনিসটাকে বুঝবো। তাহলে ফার্স্ট অফ অল কি বুঝবো আমরা? ফার্স্ট অফ অল হচ্ছে ব্রেকআউট কিভাবে করছে। ধরুন এটা একটা ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনে ধরুন এটা এটা হচ্ছে ব্রেকআউট লেভেল, অর্থাৎ এটা এটা ধরুন আমি 1000 টাকা কোনো স্টকের একটা ট্রেন্ড লাইন, এবং এটা হচ্ছে আমাদের ব্রেকআউট লেভেল, এবং স্টকটা আছে ধরুন 990 টাকার কাছাকাছি। ক্লিয়ার? এবার আমরা এই স্টকটাকে আমরা ধরে রেখেছি যে 1000 টাকায় ব্রেকআউট করলে আমরা বাই করব। তো দেন 1000 টাকা ধরে এই ব্রেকআউট করার আগে পরের দিন যখন স্টকটা খুললো তখন দেখা গেল সেই স্টকটা প্রায় 1030 টাকায় গিয়ে খুললো, অর্থাৎ মানে গ্যাপ আপ ওপেন হয়ে করলো। সেই সময় আমরা কি করব? সেই সময় আমাদেরকে, আমরা যেহেতু এই হাজার টাকাটা ছিল তার ব্রেকআউট লেভেলে তো চলে ওপরে চলে গেছে, এবং ব্রেকআউট ওপরে গিয়ে ও সাস্টেন করছে বা গ্যাপ আপ ওপেন করে ফেলেছে। গ্যাপ আপ যখনই ওপেন হয়ে যাবে তখন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যারা এই জায়গায় স্টকটাকে বাই করেছিল, যারা এই স্টকটাকে এই টাকায় বাই করেছিল এবং এই জায়গায় ধরুন আগের দিনকে বাই করে রেখেছিল, তারা আজকে যখনই এই স্টকটাকে দেখবে বা এতটা ওপরে গ্যাপ আপ ওপেন করে ফেলেছে, তো গ্যাপ আপ ওপেন হয়ে যাওয়ার ফলে কি হবে, তাদের মধ্যে মাথায় আসবে যে একটা দিন আগে যে আমরা প্রফিট পাচ্ছিলাম তার থেকে অনেক বেশি প্রফিট এই সময় পাচ্ছি। তারা কি হবে, এই জায়গাটাতে প্রফিট বুক করতে আসতে আসতে হতে পারে। তাই সবসময় একটা কথাই আপনাকে মাথায় রাখতে হবে, যদি কোনো ব্রেকআউটের জায়গাটাকে, অর্থাৎ যে জায়গাটা ব্রেকআউটের জন্য আমরা ট্রেন লাইন টেনে রেখেছি বা আমরা মনে করছি যে জায়গাটা ব্রেকআউট লেভেল, সেই ব্রেকআউট লেভেলটা টপকে যদি গ্যাপ আপ ওপেন হয়, তাহলে আমরা এই জায়গাটা কি করব, এই জায়গাটায় আমরা একটু করে কোয়ান্টিটিটা কম রাখবো। ক্লিয়ার? কোয়ান্টিটি কম রাখবো, হয়তো হতে পারে এই জায়গায় স্টকটা গ্যাপ আপ ওপেন হয়ে গিয়ে এখানটা সাস্টেন করে দিয়ে আবার ওপর দিকে উঠে বেরিয়ে চলে গেল, এটাও হতে পারে। কিন্তু এটাও হতে পারে অনেক সময় যে সেটা হচ্ছে যে এই জায়গাটা যেহেতু এতটা গ্যাপ আপ ওপেন হয়ে গেছে, গ্যাপ আপ ওপেন হয়ে যেহেতু খুলেছে, যারা এই তলায় বাই করেছিল তারা অনেক সময় আসে, যে মুষ্টিমেয় কিছু মানুষ, তারা সেই জায়গাটা কিন্তু প্রফিট বুক করতে চলে আসে। প্রফিট বুক করতে চলে আসার ফলে কি হবে, স্টকটাকে এখানে গেল, এই জায়গায় গিয়ে সাস্টেন করবে না, একটু সামান্য তলার দিকে আবার আসার সম্ভাবনা তৈরি হয়ে যায়। ক্লিয়ার? তো এই জায়গাটা একটুখানি আপনাকে মাথায় রাখতে হবে, যদি কোনো কারণে ব্রেকআউট লেভেলের ওপরে যদি মানে একটা গ্যাপ আপ ওপেন করে, তাহলে আপনাকে কোয়ান্টিটিটা কিন্তু কম রাখতে হবে। কোয়ান্টিটিটা কম রাখলে কি হবে, এই জায়গায় রিস্কটা আপনার অনেকটা কমে গেল। যদি কোনো কারণে মানে স্টকটা রিট্রেস করতে আসে তলার দিকে, এবং রিট্রেস করতে এসে যদি সেটা ফলস ব্রেকআউট হয়ে যায় এবং তার লেভেলটাকে যদি ভেঙে নিচের দিকে কাজ করতে আরম্ভ করে, তখন আপনার লস হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকবে, এবং লস যেহেতু হবার মানে
পরিমাণটা কমে যাবে, তার ফলে আমরা লাভের পরিমাণটাও ঠিকঠাক থাকবে, কারণ এটা আমাদের একটা ট্রেন্ড লাইন। এই ট্রেন্ড লাইনের কাছাকাছি চলে এলে আমরা মোটামুটি লস বুক করে নেব বা স্টপ লস হিট করে যাবে আমাদের। স্টপ লস হিট করে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তার ফলে কি হবে, আমরা যেহেতু অল্প কোয়ান্টিটি নিয়েছিলাম, অল্প কোয়ান্টিটি নেওয়ার পরে আমাদের লসটা কিন্তু কম হবে। এবার অল্প কোয়ান্টিটি নিলাম, কিন্তু যদি এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন, ধরুন এখান থেকে স্টকটা স্টেবল করে গেল এবং স্টকটা স্টেবল করে গিয়ে এখান থেকে আবার ওপর দিকে টেন্ড করে গেল। তো ওপর দিকে টেন্ড করে গেল আমার কোয়ান্টিটি কম নেওয়া ছিল ঠিক আছে, কিন্তু ওপর দিকে গেলেও আমি এখান থেকে ভালো পয়সা পেয়ে যাব, কারণ যেহেতু স্টকটা অনেকটা গ্যাপ আপ ওপেন করেছে এবং গ্যাপ আপ ওপেন করে এখানটা সাস্টেন করে গেছে এবং সাস্টেন করে দিয়ে সে গ্যাপটাকে মেনটেন করে রেখেই, মানে গ্যাপটাকে ফিল না করে গ্যাপটাকে রেখেই যেহেতু ওপর দিকে উঠছে, সে হয়তো অনেকটাই বেশি মানে দিতে পারে, গেন দিতে পারে, তার জন্য আমরা হোল্ড করে যাব, কিন্তু কোয়ান্টিটি এখানটা আমরা সবসময় কম রাখবো। ক্লিয়ার, বোঝা গেল বিষয়টা? তাহলে ফার্স্ট অফ অল স্টকটাকে ধরুন ব্রেকআউট করার পর কি করছে, কিন্তু ঠিক এই জায়গাটা যদি ব্রেক ডাউন করে, এরকমই একটা সময় যদি ব্রেক ডাউন করে এবং এটা ধরুন ব্রেক ডাউনের লেভেল, এই ব্রেক ডাউনের লেভেলটা থেকে গ্যাপ ডাউন ওপেন করলে এবং ধরুন 1030 টাকায় কালকে বাই করে রেখেছিলেন, আজকে সকালবেলা যখন স্টকটা খুলছে পায় দেখলেন 900 মানে 980 টাকা 970 টাকার কাছাকাছি স্টকটা খুলছে। তো এটাও গ্যাপ ডাউন, বড় একটা গ্যাপ ডাউন হয়ে যাবে। তো গ্যাপ ডাউন হয়ে গেলেও এই জায়গাটা যদি আপনি সেল করতে চান, যেহেতু মানে লেভেলটাকে ভেঙে তলায় কাজ করছে, এই জায়গাটা যদি সেল করতে চান তাহলেও আপনাকে সেটাই সেম জিনিস করতে হবে, এখানে কোয়ান্টিটি কম রাখতে হবে। কারণ গ্যাপ যারা এই জায়গাটা কেউ না কেউ, যারা যখন সবাই তো আর এই জায়গায় বাই করেনি, কেউ না কেউ তো এই জায়গায় সেলারও ছিল, তাই যারা সেল করেছিল তারা দেখবে অনেক পরিমাণ প্রফিট চলে এসেছে। তার ফলে কী হবে, তারাও কিন্তু এই জায়গাটা প্রফিট বুক করতে চাইবে। তার ফলে কী হবে, একটুখানি বাউন্স বুক ব্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য কী হবে, আমরা স্টপ লস হিট করে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। তাই এই জায়গা যখনই কোনো গ্যাপ আপ ওপেন হবে সেখানে আমরা কোয়ান্টিটি কম রাখবো, গ্যাপ ডাউন ওপেন হলে সেই জায়গাতেও আমরা কোয়ান্টিটি সবসময় কম রাখবো। ক্লিয়ার, বিষয়টা বোঝা গেছে যে গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন হলে আমরা কিন্তু সবসময় কোয়ান্টিটি কম রেখে কাজ করব সে ব্রেকআউট লেভেলটা পেরোনোর সময়। ক্লিয়ার, এবার দ্বিতীয় নম্বর আমাদের কি ছিল, ক্রাইটেরিয়া কি ছিল, যে ব্রেকআউট করার পর কি করছে। ক্লিয়ার, ব্রেকআউট করার পর অ্যাকচুয়ালি স্টকটা কি করছে বা তার বিহেভিয়ার কি হচ্ছে। এরকম সেম ধরুন এটা টেল লাইন এবং এটা আমাদের এই 1000 টাকা টেল লাইনটা, এখানটা এটা ব্রেকআউট লেভেল, এখান থেকে স্টকটা ধরুন দেখছি আমরা ব্রেকআউট দিয়ে দিয়েছি, আমরা তার মানে এই জায়গাটায় আমরা প্রত্যেকে এন্ট্রি নিয়ে নেব, যেহেতু এখানটা ব্রেকআউট দিয়ে দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পর দেখলাম স্টকটা খানিকটা ওপর দিকে গেল এবং সেই জায়গাটাতে গিয়ে একটু সাস্টেন করে গেল এবং সাস্টেন করে যাবার পর স্টকটা আবার একটুখানি তলার দিকে রিট্রেস করছে। এই জায়গাটা আমাদেরকে কি মাথায় রাখতে হবে, এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে, স্টক তো ব্রেকআউট করেছে এবং ব্রেকআউট করার পর ওপর দিকে যাচ্ছে, গিয়ে রিট্রেস করাটা তার কোনো মতেই টোটাল বডিটা যেটা ব্রেকআউট করার পর যে মানে ট্রেনটা গিয়েছিল সেই ট্রেনটের 50% যেন কভার না করে। ক্লিয়ার, যদি 50% কভার করে যায় আমরা কিন্তু এখানে প্রফিট বুক করে নেব, আমরা আর স্টকটাকে হোল্ড করব না। ক্লিয়ার, এখানে যদি আমরা দেখি একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ধরুন এখানটা ব্রেকআউট হয়ে যাওয়ার পর এখানটা স্টেবল করে গেল এবং এই জায়গাটা স্টেবল করে কিছুটা সময় কাটাচ্ছে। ক্লিয়ার, এখানে গিয়ে যদি কিছুটা এরকম করে সময় কাটায় এবং এর 50%-এর বেশি যদি রিট্রেস না করে, তাহলে আমরা স্টকটাকে হোল্ড করব, কারণ সেই যেহেতু এই জায়গাটা স্টেবল করছে, কিছুটা সময় কাটাচ্ছে, তার ফলে কী হবে, সে এখান থেকে আবার এই জায়গায় বেরিয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যেহেতু এখানটা ব্রেকআউট দিয়ে দিয়েছিল, যারা এই জায়গাটায় বসেছিল যে স্টকটাকে কিনবে বলে কিন্তু কিনতে পারেনি, স্টকটা আপের দিকে চলে গেছে, অনেকে থাকে না, অনেকে একটুখানি চায় যে কনফার্ম হতে, যে যতক্ষণ না ব্রেকআউটটা কনফার্ম হচ্ছে ততক্ষণ আমরা স্টকটাকে বাই করব না বা মার্কেটে এতে হাত দেবো না। তারা কি হয়, তারা একটুখানি স্টেবল করে যায়, তারা ভাবে যে এখানে কোনো একটা ভালো ক্যান্ডেল তৈরি করুক, এখানে 5 মিনিট হোক 15 মিনিট হোক, যদি একটা ক্যান্ডেল তৈরি করে, সেই ক্যান্ডেলটা তৈরি হওয়ার পর আমরা দেখবো যে 5 মিনিট বা 15 মিনিটের ক্যান্ডেলটা ব্রেকআউট করছে কিনা, তারপর আমরা সেই জায়গাটায় বাই করব। ধরুন এখানে একটা 15 মিনিট বা 5 মিনিটের একটা ক্যান্ডেল ধরুন তৈরি হয়ে গেল এবং ক্যান্ডেলটা তার মাথাটা কাটছে না এবং মাথাটার ওপর দিকে স্টেবল করে গেছে, তার ফলে কি হবে, এদের মনে একটুখানি মানে যে যা হারিয়ে গেল, যা বেরিয়ে গেল, এরকম একটা মানে মানসিকতা তৈরি হবে। এরকম একটা মানসিকতা তৈরি হওয়ার ফলে কি হবে, যেহেতু স্টকটা এখানটা সাস্টেন করছে, তারা এই জায়গায় আবার ঝাঁপিয়ে পড়ে আসবে এবং এই জায়গাটা বাই করার চেষ্টা করবে এবং তার ফলে কি হবে, নতুন বায়ার এবং নতুন সেলার আবার আসবে, তার ফলে স্টকটা এখান থেকে আবার বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কোন স্টকটা বা কোন ধরনের ব্রেকআউটটাকে
একটুখানি মান্যতা দেবো বা ভাববো যে এই ব্রেকআউটটা শক্তিশালী হতে পারে। সেটা কীরকম, এইরকম জায়গাটা ধরুন ব্রেকআউট করে গেল এবং ব্রেকআউট করার পর এখানটা সাস্টেন করলো, 50%-এর বেশি এখানটা কারেকশান দিল না, না দিয়ে সেখানটা সাস্টেন করে গিয়ে আবার ওপর দিকে দ্বিতীয়বার উঠতে লাগলো, তখন আমরা জানবো যে স্টকটা কিন্তু ভালো একটা স্ট্রংলি ব্রেকআউট দিচ্ছে। এই ব্রেকআউটটাকে আমরা একটা ভালো ব্রেকআউট বলে মনে করব। ক্লিয়ার? এবার ধরুন কোনো স্টক, যখন আপনাদেরকে আমি বারবার বলেছি কোনো স্টক একটা জায়গায় বারবার আসছে এবং সেই জায়গাটা এসে সাস্টেন করছে এবং সেখানটা এসে বারবার ধাক্কা খাচ্ছে, তখন আমরা কি করব, তখন দেখুন 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 এখানে ধরুন কোনো স্টক এই তলা থেকে আসছে, 1000 টাকাটা ধরুন মানে লেভেল, এই স্টকটা এখান থেকে বারবার আসছে, এখানটা ধাক্কা খাচ্ছে আবার ফিরে আসছে, এখানটা ধাক্কা খাচ্ছে আবার ফিরে আসছে, এরকম বারবার এরকম করছে এবং 2-3 বার করেছে, কিন্তু তলার লেভেলটাকে কাটছে না। ততক্ষণ আমরা একটুখানি মানে থাকবো, স্ট্রং থাকবো যে না, ও যেহেতু তলার লেভেল কাটেনি এবং তলার লেভেল যেহেতু না কাটার জন্য কি মনে করবো আমরা যে না ঠিকঠাক আছে। এবং ও যদি তৃতীয়বার এই জায়গাটা এরকম মানে ধাক্কা খেতে যায়, এর বেশিরভাগ সম্ভাবনা থাকে যে এই জায়গাটাও কেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকে, কারণ এই জায়গাটা দুর্বল হয়ে যায়। বারবার একই জায়গায় এসে যখনই ধাক্কা খায় কোনো স্টক বা মার্কেটের যে কোনো বিষয় হোক, সারা সেই জায়গাটা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ যারা এই জায়গাটায় বাই করেছিল বা যারা জায়গায় এই জায়গাটা সেল করেছিল, বা ধরুন এই জায়গায় যখন এসে তারা সেল করেছে, এই জায়গায় যখন এসে তারা সেল করেছে, এরপর দ্বিতীয়বার বা তৃতীয়বার যখন এরকম এই জায়গায় আসতে চায়, তারা একটুখানি ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে গিয়ে কী করে যে না এই জায়গাটা সেল করাটা উচিত না, কারণ পরপর একইবার প্রতিবারে আসছে এবং ওই স্টপ লস হিট করে দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই একে আর করবো না, তাই ওই জায়গাটা ছেড়ে দেওয়া হয় এবং সেই জায়গাটা থেকে স্টকটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরকম সেম লেভেল আপনাদের যদি একসঙ্গে সেম জিনিসটা যদি ঘটে, ব্রেক ডাউনের সময়তেও কিন্তু আমাদেরকে এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। ব্রেক ডাউন যখন কোনো সময় হবে, তখনও যদি দেখি ধরুন এই স্টকটা এই জায়গাটা তার লেভেল এবং এই জায়গাটা এখান থেকে লেভেল, এখান থেকে এটা কেটেছে এবং কেটে আসার পর তলায় এসেছে, তলায় এসে গিয়ে আবার রিট্রেস করে আবার ওপর দিকে আপের দিকে যাওয়ার চেষ্টা করছে, এর 50% যদি কেটে বেরিয়ে না যায় ততক্ষণ আমরা হোল্ড করব, কোনো করবো না। কিন্তু এর যদি 50%-এর ওপরে গিয়ে সাস্টেন করে বা 50%-এর জায়গায় চলে যায়, তাহলে কিন্তু আমরা স্টপ লস হিট করে নেবো বা আমরা এই জায়গাটায় প্রফিট বুক করে নেবো বা আমরা এই জায়গাটা থেকে আমরা বেরিয়ে যাবো, এটাকে আর হোল্ড করে রাখবো না, কারণ এ হয়তো এই জায়গায় গিয়ে এখান থেকে গিয়ে আবার বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই মার্কেট যদি সম্পূর্ণভাবে ঘুরে যায় বা ইউটার্ন নিয়ে নেয়, আমাদের কিন্তু লস হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। তাই আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। একটা ব্রেকআউট লেভেলের জায়গা থেকে ব্রেকআউট লেভেল যতটা উঠেছে, তারপর থেকে রিট্রেস যখন করছে স্টকটা, সেই রিট্রেস করার সময় আগের মালটার 50%-এর বেশি যেন কেটে না আসে, অর্থাৎ আগের ক্যান্ডেলটা, যে ক্যান্ডেলটা তৈরি করে ওপর দিকে গেছে, যা যে বা এখানে একটা ক্যান্ডেল তৈরি করুক বা দুটো ক্যান্ডেল তৈরি করুক বা তিনটে ক্যান্ডেল তৈরি করুক, টোটাল প্রাইস অ্যাকশনের 50%-এর বেশি কেটে আসা তলার দিকে চলবে না। যতক্ষণ না কেটে আসে ততক্ষণ আমরা কোনো রকম চিন্তা করবো না। যদি দেখি 50%-এর বেশি কেটে আসছে, তখন আমরা এখানটায় প্রফিট বুক করে নেবো, এটাকে আর এরকম কোনো ট্রেডকে আমরা সাস্টেন করবো না। কিন্তু এসটিবিটি বা বিটিএসটির জন্য আমরা হোল্ড করতে পারি কোন স্টক, যখন কোনো স্টক এখান থেকে ব্রেকআউট করলে এখানটা হোল্ড করলে, এখানটা হাইড করে কিছুটা সময় কাটাচ্ছে, সেরকম স্টককে আমরা অতি অবশ্যই এই জায়গাটা হোল্ড করতে পারি, কারণ এখান থেকে অনেকটাই বেশি পাওয়ার সম্ভাবনা থেকে থাকে। আশা করছি বুঝতে পেরেছেন যে কোন ধরনের স্টককে আমরা বুঝবো যে ব্রেকআউট করার পর তার বিহেভিয়ার, অর্থাৎ বিহেভিয়ার কি হচ্ছে, এটা আমাদেরকে বুঝতে হবে ফার্স্ট অফ অল। ক্লিয়ার? এবার যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে যে ধরুন মানে তার টাইমিং, মানে তার কোন সময়ে সে ব্রেকআউট করছে। 3 নম্বর পয়েন্ট আমাদের কি ছিল, যে টাইমিং, অর্থাৎ সময়, কোন সময় ব্রেকআউট করছে। যদি ফার্স্ট অফ অল মার্কেট খোলার পরেই, অর্থাৎ ফার্স্ট হাফে যে সকল ব্রেকআউটগুলো হয়, সেই সব ব্রেকআউটগুলো অর্থাৎ 10টা বা 10:30টার মধ্যে যেসব ব্রেকআউটগুলো হয়, সেইগুলোকে অতটা আমরা প্রাধান্য দেব না, বা সেইগুলো বা সেই প্রাইস মুভমেন্টটাকে আমরা সেইভাবে কোনো প্রাধান্য দেব না। যদি ফার্স্ট হাফে ব্রেকআউট থাকেও, যদি সেকেন্ড হাফে ব্রেকআউটটা হয় না, মানে 2-2:30-এর পর থেকে, 2-2:30 বা 1-1:30টার পর থেকে 2:30-3টে, মানে 2-2:30-এর পর থেকে 3টের মধ্যে যেসব ব্রেকআউটগুলো হয়, সেই ব্রেকআউটগুলো অনেকটা স্ট্রং ব্রেকআউট হয়। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, যখনই দেখবেন টিভিতে বা কোনো রকম কোনো অ্যানালাইসিস বলছে, তখন দেখবি বা আমিও বলে থাকি, দেখবেন অনেক সময় যে এত টাকার নিচে যদি ক্লোজিং হয়, তাহলে সেই জায়গায় আমরা স্টকটাকে বাই করব বা সেল করব, বা করে এত টাকার ওপরে যদি স্টকটা ক্লোজিং বেসিক যদি আমরা দেখি যে স্টকটা মানে ওই জায়গায় হোল্ড করছে, তাহলে আমরা বাই করব বা সেল করব। এই বিষয়গুলো দেখবেন বলে থাকি। এগুলো বলার মেন কারণ কি, ক্লোজিং
ক্লোজিংটা অনেকটা বেশি এখানে কাজ করে। ক্লোজিংটা কাজ করে মানে যদি সারাদিন কাজ হলো না হলো তার থেকেও বড় কথা শেষ মুহূর্তে মার্কেটের প্রাইস বিহেভিয়ার অনেকটা কাজ করে। কোনো স্টক বা মার্কেট যদি দেখেন যে শেষ পর্যায়ে শেষ 1-2 ঘন্টা আছে মার্কেট শেষ হতে বা ক্লোজিং হতে, সেই সময় যদি একটা বড় ধরনের মুভমেন্টাম দিয়ে দিচ্ছে বা মার্কেট বড় ধরনের মুভমেন্টাম দিচ্ছে সেই সময় বা সেই সময় ওটা দেখলে বুঝতে পারবেন, তার মানে জানবেন সেই স্টকটা অনেকটা স্ট্রং। শেষ মুহূর্তে বাই হচ্ছে মানে বড় হাত বাই করছে বা স্ট্রং হাত বাই করছে, কারণ ওই সময়ের জন্য কেউ ইন্টারডের জন্য বাই করতে যাবে না। তাই এই সব স্টককে আমরা বিটিএসটির দিকে নজর রাখতে পারি, সেই স্টককে আমরা হোল্ড করে যেতে পারি একটা দিনের জন্য, পরের দিন এখান থেকে আরো বড় মুভমেন্টাম দেখতে পারা যেতে পারে। মোটামুটি একটা রেঞ্জ মাথায় রাখবেন, 2:30-3টের পর যদি কোনো স্টকে দেখেন যে একটু হিউজ পরিমাণ বাইং চলে এলো, স্টকটা একটুখানি বেশি মানে মনে হলো যেন একটু বেশি বাইং দেখা যাচ্ছে বা একটু বেশি ব্রেকআউট দিচ্ছে বা একটু বেশি আপ দেখাচ্ছে, সেই স্টককে সবসময় হোল্ড করে যান পরের দিনের জন্য, কারণ সেই জায়গায় আপনি অনেকটা বেশি প্রফিট পেতে পারেন। সেম তার ঠিক উল্টো হবে অপোজিট দিকে সেলিংয়ের ক্ষেত্রেও। যদি কোনো স্টক শেষ মুহূর্তে দেখেন 2:30-3টে বেজে গেছে তারপরে ব্রেক ডাউন দিচ্ছে এবং অনেকটা বেশি কারেকশান দিচ্ছে, তাহলে সেই সব স্টক থেকে পারলে সেই দিনকে বেরিয়ে যান, কারণ পরের দিনকে তারপরে যে মার্কেটই হোক আর স্টকই হোক পরের দিনকে আরেকটু বেশি কারেকশান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আশা করছি এগুলো কোথাও আপনি বইতে পাবেন না, এগুলো সম্পূর্ণ প্রাইস বিহেভিয়ারের ওপর এবং দীর্ঘ সময় মার্কেটে কাটানোর পর এগুলো আপনারা দেখতে পাবেন এবং এইগুলো বুঝতে পারবেন আস্তে আস্তে। আমার মনে হলো যে আপনাদেরকে এই কিছু বিষয়গুলো আপনাদেরকে জানানো উচিত, যেগুলো আপনারা ছোটোখাটো যেসব ট্রেডাররা আছেন বা প্রথম ট্রেড করছেন তাদের এই ভুলগুলো যাতে আপনারা না করেন এবং ভুলগুলো থেকে যাতে বেঁচে যান, তার জন্য আপনাকে একটুখানি এই বিষয়গুলো আপনাদেরকে একটুখানি বলে দিলাম যে সময়টা একটা বড় কাজ করে। সময় যদি ফার্স্ট আওয়ারে যদি ব্রেকআউট হয় বা ব্রেকডাউন হয় সেটাকে আমরা অতটা বেশি প্রাধান্য দিই না। সেকেন্ড হাফে যদি ব্রেকআউট বা ব্রেকডাউন হয় সেটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়। টাইমটা তাই এখানে অনেকটা ফ্যাক্টর করে। ক্লিয়ার? তো আশা করছি যদি এত অবধি বিষয়টা ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক কিন্তু দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এরকম ছোট নলেজেবল ভিডিও আপনাদের জন্য আমি আরও আনবো। আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং 10-15 দিন চ্যানেলটার মধ্যে থেকে দেখুন যে আমরা কিভাবে কি বিষয় নিয়ে আলোচনা করছি এবং কোন ধরনের স্টক নিয়ে আলোচনা করছি। আমরা মিউচুয়াল ফান্ড বলুন, স্টক বলুন, ইটিএফ বলুন, সমস্ত বিষয় নিয়ে এখানে আলোচনা করে থাকি। আস্তে আস্তে দেখুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের ছোট চ্যানেলকে বড় করতে সাহায্য করুন। আজকের জন্য এখানে রাখি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী আরেকটি আলোচনা নিয়ে।